আমার বিয়ের ৩ মাস পর আমার স্বামী আমাকে রেখে ইতালি চলে গিয়েছিল। দীর্ঘ ৮ মাস পর দেশে ফিরে আসছে সে। প্রতি বছরে বছরে দেশে আসা ওর কাছে খুবই স্বাভাবিক বিষয়। তবে এবার সবকিছু গুছিয়ে নিয়েছে। আমি এবং আমার অনাগত সন্তান একসাথে পাড়ি দিব ৩ জনে ইতালিতে। আমার বাচ্চা এখনো হয়নি, আমার গর্ভেই আছে। আমি ৮ মাসের প্রেগনেন্ট। সামনের মাসে আমার ডেলিভারি। ডাক্তার সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছে বলে আমি এখন বাপের বাড়িতে। তাছাড়া নতুন বিয়ে, স্বামী বিদেশ, নতুন অবস্থায় শ্বশুর বাড়ি থাকাটা কেমন যেন খালি খালি লাগে। তাই বাবার বাড়িতে থাকাটাই স্বস্তিদায়ক মনে হয়েছে। তার আসার খবর শুনে গতকালই শ্বশুর বাড়িতে যেতে চেয়েছিলাম, সে বাধা দিল। বলল রিস্ক নেওয়ার কি দরকার, এক রাত বাড়িতে কাটাবো, তারপরে তোমার কাছে চলে আসবো, ওখানেই বেশি সময় থাকবো। সে যতই বলুক, আমার এই ছটফটানি সে আসলে টের পাচ্ছে না। আমারটা আমি জানি যে আমার ভিতরে কি চলছে। আমি এক রাত তো অপেক্ষা করতে পারছি না। সে আমার একই শহরে আছে অথচ আমার পাশে নেই। এই ভাবনাটাই মন আরো দুকদুক করতে থাকলো। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। চোখ বন্ধ করলেও চোখের সামনে ভেসে আসছে তার চেহারাটা, তার সাথে আমার কাটানো জীবনের প্রথম মুহূর্তগুলো। ভিডিও কল করলাম তাকে আর বললাম, আমার আর মন সইছে না, তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। তুমি একই শহরে আছো অথচ আমি তোমাকে দেখতে পারছি না। তখন সে হেসে বলল, পাগলি আমার, একটু অপেক্ষা করো, রাতটা পোহালে সকালে আমি চলে আসবো তোমার কাছে। খুব টায়ার্ড আমি, এখন আমাকে একটু ঘুমাতে দাও প্লিজ। তখনও আমার ফোন কাটতে ইচ্ছা করতেছিল না, কিন্তু আসলেও তো অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, তারও তো বিশ্রাম প্রয়োজন। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি রাখি। ঠিক তখনই পেটের মধ্যে পুচকুসোনাটা মুচড়িয়ে উঠলো আর আমি বললাম, জানো শোনো বাবা, তোমার বাবা বিদেশ থেকে দেশে এসেছে। কালকে আমাদের বাসায় এসে তোমাকে এই প্রথম সে ছুঁয়ে দেখবে। তুমি চিনতে পারবে তো তোমার বাবার স্পর্শ? জানো, তোমার আগমনের খবর পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছিল তোমার বাবা। রাজপুত্রের সঙ্গে কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকালে বড় ভাবির ডাকে ঘুম ভাঙলো। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখি সকাল 7টা বাজে। ভাবি বললেন, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। তারপর মিটিমিটি করে হেসে বললেন, আজ একটু পরিপাটি হয়ে থেকো কেমন, অনেক দিন পরে দুজনার দেখা হচ্ছে। ভাবির কথায় লজ্জায় লাল হয়ে গেলাম। তারপর ভাবি চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। রুমে ফিরে চেয়ারে ভর দিয়ে বসলাম। শরীর এত ভারী হয়েছে যে হাঁটা চলা, কোনো কাজ করা সবকিছুই খুবই মুশকিল হয়ে পড়েছে। মা বিভিন্ন ধরনের ফলমূল কেটে নিয়ে আমার সামনে এসে বসলেন। তারপর মা মেয়ে মিলে অনেক গল্প করলাম। বাড়িতে খুবই সুস্বাদু খাবারের আয়োজন চলছে। পুরো বাড়িটাই খুব সুন্দর ঘ্রাণে মই মই করছে। বড় ভাই বাজার থেকে বড় রুই মাছ, গলদা চিংড়ি, গরুর মাংস, আরো কত কি এনেছে। বাড়ির জামাই আসবে বলে কথা। কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নেই। আমার তো কোনো কাজ নেই, বসে বসে মোবাইল টিপছি আর তার কথা ভাবছি। সকাল থেকে বহুবার ফোন চেক করলাম অথচ তার কোনো ফোনই পেলাম না। তবে মন খারাপ করিনি। অনেকদিন পর বাড়ি এসেছে, বাড়ি ভর্তি লোকজন তাকে দেখতে আসছে, হয়তো আলাপে ব্যস্ত, এই ভেবে আমিও আর কল করিনি। 11টার দিকে ভাবি হালকা গরম পানি নিয়ে এসে বলল, গোসল করে নাও। গোসল করে প্রেগনেন্সির কমফোর্টেবল একটা ফ্রক পরে নিলাম। মুখে হালকা ফেস পাউডার, চোখে হালকা কাজল আর ঠোঁটে একটু লিপস্টিক দিলাম। আয়নায় নিজেকে দেখলাম, মাশাআল্লাহ লাগছে আমাকে। দুপুর 12টা বাজে। আমার স্বামীর এখানে এসে লাঞ্চ করার কথা। আমার বাড়ি থেকে তার বাড়ির দূরত্ব 3 ঘন্টা। এখন নিশ্চয়ই সেই গাড়িতে। কল করলাম, কয়েকবার রিং হওয়ার পরেও রিসিভ করলো না। তারপর শাশুড়ি মায়ের কাছে ফোন করে জানলাম 11টায় সে বাড়ি থেকে বের হয়ে গেছে আমাদের বাড়ির আসার উদ্দেশ্যে। তার অপেক্ষা করতে লাগলাম, আমি সহ আমার পুরো বাড়ির মানুষজন। অপেক্ষা করতে করতে 2টা পার হয়ে গেল। এখন পর্যন্ত তার আসার কোনো নামগন্ধ নাই। কল করছি একাধারে সবাই, কিন্তু সুইচ অফ। আমার মুখ নিভে গেল। দুনিয়ার যত রকমের আপদ বিপদ আছে সবকিছু মনে আসতে থাকলো। আমার বেহাল অবস্থা দেখে মা আমাকে ধরে বসালেন, বুঝালেন রাস্তাঘাটে কত ঝামেলা হয়, জ্যাম থাকে, সময়ও লাগে মাঝে মধ্যে। টেনশনের কিছুই নেই, তোর শাশুড়ি তো বলেছে চলে আসবে দেখিস। না, আমার মায়ের কথা ঠিক হয়নি। সন্ধ্যা পেরিয়ে এশারের আজান দিয়ে দিল। তারপরে আমার স্বামীর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। শ্বশুর বাড়ির আর আমাদের বাড়ির সবাই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কোনো খোঁজ পাচ্ছে না। অবশেষে আমার 2 ভাই থানায় গেলেন। আমার দেবর, আমার শ্বশুর সহ আরো কয়েকজন লোক মিলে থানায় জিডি করলেন। আমার আপন চাচা সেনাবাহিনীর উচ্চ পদে আছে। তিনি তার পরিচিত পুলিশ অফিসারদেরকে দিয়ে শহরে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসালেন। আমি নামাজ পড়লাম, জায়নামাজে বসে কাঁদতেই আছি।
কেঁদে কেঁদে দোয়া করছি, আল্লাহ আমার স্বামীকে সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করো। সে যেখানেই থাক তাকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে আনো। এমনিতেই প্রেগনেন্ট, তারপরেও মনের মধ্যে যে কি যাচ্ছে তা বলার মতো না। সবাই ঘিরে ধরে বসে আছে আমাকে আর পজিটিভ বুঝাচ্ছে, টেনশন না করতে বলছে, কারণ বেশি টেনশন করলে বাচ্চার ক্ষতি হবে। আমিও চাচ্ছি কান্না যেন থামে, কিন্তু তবুও চোখের পানি অনবরত পড়তেই ছিল। কাঁদতে কাঁদতে একদম নেতেই পড়েছি, প্রেশার হাই হয়ে গিয়েছে। ডাক্তারকে কল করে নিয়ে আসছিল ভাবি। ডাক্তার ওষুধ দিয়েছে, ঘুমাতে বলছে, কিন্তু আমার চোখে তো একটু ঘুম নেই। আমি সন্ধ্যা থেকে না ঘুমিয়ে আছি। ঘুম না আসলে তো আর জোর করে ঘুমানো যায় না। আমার স্বামী উধাও, এত কিছুর মাঝে ঘুম পালিয়ে যাওয়ারই কথা। অপেক্ষা করতে করতে সময় যেতে থাকে। ভাইয়েরা এখনো কেউ বাড়ি ফেরেনি। এদিকে ভোর 4টা বাজে। মা সজাগ ছিল এতক্ষণ, একটু আগে ওনার চোখ লেগেছে। ছোট ভাই বোনও পাশে ঘুমাচ্ছে, শুধু ভাবি সজাগ, চুপচাপ আমার পাশে বসে আছে। ভাবিকে বললাম, আরেকবার কল দাও ভাবি, দেখো ভাইয়া কোনো খোঁজ পেলো কিনা। ভাবি কল করলেন। ভাইয়া কি বলছে কে জানি। ভাবি উঠে দাঁড়িয়ে বাইরে গেলেন। ভাবির চলে যাওয়া দেখে